পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আমি 20শে জুলাই আহত হয়েছিলাম। 20শে জুলাই আমরা যখন সকালে দোকান খুলি, দোকান খোলার পরে তেমন একটা ওইরকম পুলিশের তেমন একটা হামলা টামলা ছিল না। সকালের দিকে তেমন একটা ছিল না। তো আমরা সকালের দিকে আন্দোলনের সময় তো বেচে কিনা কোনো কিছু দোকানে আসছিল না। তাই আমরা দোকান লক করে বাড়িতে চলে গেছিলাম, বাসায় চলে গেছি। পরে বিকালে এসে আমরা খুলি যে বিকালে মনে হয় কোনো বেচা কেনা হবে, তো আমরা দোকান খুললাম গিয়া। দোকান খুললাম 3টার দিকে। হঠাৎ করেই পুলিশে হেলিকপ্টার দিয়ে সাউন্ড গ্রেনেড এগুলো মারা শুরু করে। তো সবারই ইচ্ছা করে যে হেলিকপ্টার উঠতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, টিএসএল মারতেছে দেখতে। তো আন্দোলনের সময় তেমন একটা বেচা কেনা ছিল না দোকানে। তো আমরাও সেই জন্য আন্দোলনে গেলাম গিয়ে ওইগুলো দেখতেছি। টিএসএল মারতেছে, হেলিকপ্টার দিয়ে বন্দুক দিয়ে হেলিকপ্টার দিয়ে সাউন্ড গ্রেনেড মারতেছে। তাও ছাত্ররা ওইখানে আছে, কেউ যাইতেছে না, কেউ যে পলায় যাবো এরকম অবস্থা নাই, সবাই ওইখানে আছে। তো হঠাৎ করেই পুলিশে এরকম হামলা শুরু করে দিতে, হঠাৎ করে গুলি শুরু শব্দ করতেছে ওই দিক থেকে, দূর থেকে। তো আমরা শুনতেছি আর কিছু কিছু লোকের দৌড় দিতেছে, পলাইতেছে এরকম। তো একজন বাইরের পায়ে এসে গুলি লাগে, ও পড়ে যায়। তো ওরে আমি দইরা সেফ জায়গায় রাইকা আমি দোকানের ভিতরে আসি। দোকানের ভিতরে আইসা বসছি, আইসা লক করে দিয়েছি শাটার। তো দোকানের ভিতরে আইসা আমরা বুকের মধ্যে তাক করে যেতে, আর পুলিশের গালি দিয়েছে অনেক অনেক অশ্লীল ভাষায়। আমার বাপ মার নাম তুলে অনেক গালি দিয়েছে। তো এইগুলা গালি দিয়েছে। আর উনি বলতেছে যে তুই ওই এরকম এরকম বিষয় বলতেছে, তুই আন্দোলন খেলে করছস এরকম, তুই হলো ছাত্র, এরকম গালি গালি করতেছে। তো আমি ওনার বয়ে আমি তাও বলতেছে যে স্যার আমি কোনো কিছু করি নাই, আমি কোনো আন্দোলন করি না, আমাকে মাফ করে দেন বা এরকম ছাড়ে দেন, কোনো কিছু করেন না। তা উনি শুনবে না, উনি আমাকে গুলি মাইরা দিবে, উনি স্টিকারে হাত দিবে এরকম ভাব। তখন আমি বন্দুকের নল আমি হাত দিয়ে নামা দিয়েছিলাম। নামা দেওয়ার পরে আমার পায়ে গুলি করছে। তো হাঁটুর বরাবর মাঝখানে গুলি করছে। তো পায়ের রগগুলো যা ছিল সবগুলো ছিঁড়ে গেছে। তো এরপরে ওনাদের বাইরা বড় বাইরা আসছিল ছাত্র স্টুডেন্ট, ওনারা আমার হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার মধ্যে অনেক কাহিনী আছে। সেটা হইতেছে নিয়ে যাওয়ার সময় কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো গাড়ি নেই, আর সব দিক দিয়ে ব্লক করা, কোনো দিকে যাওয়ার সুযোগ নেই। তো স্টুডেন্ট বাইরা অনেক হেল্প করছে আমারে। ওনাদের জন্যই আমি আজ পর্যন্ত এখানে বাইচে আছি। ওনাদের ঠিক মতো না নিত। ওনারা কী করছে, ব্যাঙ্গারি থেকে যে কাঁচামাল বেছে না, এই ব্যানগাড়িতে ওইগুলা মাল ইয়াতে মাটিতে নামায়া ওই ব্যানগাড়িতে থুইলা আমার দুদিন জনে মিলে পিছনে ডাকাইতেছে, আরেকজন চলাইতেছে, আর আমার পিছনে অনেক ছাত্র ধরতেছে আর কি। তো আমাকে ওইখানে নিচে নিয়ে গেছিলো কাশপুর পর্যন্ত। আর আমি আহত হলো আপনার নারায়ণগঞ্জ চিটাং রোড। কাশপুর পর্যন্ত নিয়ে গেছিলো। কাশপুরে গিয়া আমার ভাগ্য ভালো ছিল যে একটা অ্যাম্বুলেন্স পাইছি। ওই অ্যাম্বুলেন্সে হলো হৃদরোগে একটা হাড়ের রোগে আসছিলো, উনি নিয়ে আসছিলো। ওনারা ওইখানে নিয়ে আসছিলো। তো ওইখানে যেখানে রুগীর লগে যে লোকগুলো থাকে, ওনারা যে সিটে বসে না, ওই সিটে আমি শুয়ে আসছি অনেক কষ্ট করে। অ্যাম্বুলেন্সে জাকি খায়া, জাকি যখন খাই ভাই আমার রগগুলো যা ছিল ফিনকি দিয়ে রক্ত বের হয়, এবং আমার রক্ত প্রায় শেষ শরীরের মধ্যে। নিচের রক্ত যা ছিল সবগুলো শেষ প্রায়। তখন আমার হৃদরোগে আনা হয়। হৃদরোগে তো আমার নামায় নাই, হৃদরোগে নামাইতে বলছিল, নামাইলে নাকি পুলিশ কেস হবে। আর তখন ভাই সিচুয়েশন আসলে অন্যরকম। পুলিশে যদি মামলা খায় তাহলে পুলিশে আইসে বলবে যে তুমি কেন গুলি খাইছো, অবশ্যই তুমি আন্দোলনকারী ছিলা, তুমি নয়তো তুমি এরকম গুলি খাইতে না। তোর কি আমরা ভাই গরিব মানুষ, তো আমরা কি করতাম। আমি বললাম পরিবারের বড় ছেলে, আমার উপরে সংসার ডিপেন্ড করতো। তো আমি যদি এরকম একটা মামলাতে আবার ফাঁসা যাই তাহলে ভাই আমার পরিবারটা একবারে ভেঙে পড়বে। তখন তো আমি জানতাম না যে আমার পাউডার এরকম আগে পুরোপুরি কাটতে হবে। তো আমার এইখান থেকে একটা ট্রমা ডক্টর কেয়ার হসপিটালে ভর্তি করা হয়, প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা। ওইখানে চিকিৎসা হয়েছে। চিকিৎসা হওয়ার পরে আমার আবার ডান পা থেকে রগ নিছে, রগ নিয়ে ওই পায়ে দিছে। দেওয়ার পরে ওনারা পা ঠিক আছে পারে নাই। মনে হয় আমার যেটা মনে হয় যে ওনারাই ভুল হয়েছিল। আর ডক্টর তো প্রাইভেট ক্লিনিকে তো ডক্টর থাকে না, ডক্টর রোগী গেলে পরে ফোন দিয়া ডক্টর আনা হয়, আনার পরে চিকিৎসা করা হয়। তো আমারটাও এরকম আসছিলো। গেছিলাম আমার টাইম মতোই, ডক্টর ছিল না, ডক্টর ফোন দিয়ে আনছে। আনার পর রাত্রের 10টার দিকে অপারেশনে থিয়েটারে নেওয়া হয়, এবং কি রাত্রে 1টার দিকে অপারেশন শেষ হয়। সবগুলো ডিটেলসই আমার কাছে আছে, এবং যে এতে কোন জায়গায় কি কত টাকা খরচা হয় ওইগুলা।
তো পরে ওনারা বলছে দেখেন আমরা তো রগ নিছি, রগ নিয়ে এই পায়ে দিছি, দেওয়ার পরেও রগগুলা আমাদের রগগুলা ঠিকই লাগছে, কিন্তু আমাদের যে রক্তটা আছে রক্তটা রগ দিয়ে নিচ পর্যন্ত পৌঁছাতে পারে নাই, পৌঁছাতে না পারাতে পাটা মারা গেছে, এখন পা কাটতে হবে। এটা তো শুনে তো আমার আব্বু আম্মু সবাই অনেক ভেঙে পড়ছে, আমার উপরে সব কিছু ভরসা ছিল যে আমার বড় ছেলেটারে এতে বিদেশে পাঠাবে, অনেক অনেক বিদেশে ভরসা ছিল। আমার পাসপোর্টে কিন্তু করছি, পাসপোর্ট করছি, আমার মেডিকেল করছি, আমার বিদেশে যাওয়ার প্ল্যান ছিল, এবং আমাকে নিয়ে আর কি পরিবারের যারা যারা আছে সবারই মানে আমাকে নিয়ে স্বপ্ন, মানে আমার সবগুলো স্বপ্ন আর কি ভেঙে গেছে। জীবনে অনেক দুঃখ নিয়ে আমাকে বাঁচতে হবে, কিন্তু আমি কোনো দুঃখ করি না, আলহামদুলিল্লাহ আছি যে হয়তো বা আগে একটু কষ্ট করে চলতে হইতো, এখন নয় একটু বেশি কষ্ট করতে হবে, সেটাই। চিকিৎসাটা যদি ভাইয়া বলি যে আমাদেরকে রিলিজ দিছে হলো আপনার 1 তারিখে, 20 তারিখে গুলি খাইছি, 23 তারিখে পা কাটছে, 8 দিন হসপিটালে ছিলাম। 8 দিনে যত পরিমাণ খরচ, যে আমরা 3 জন লোক ছিল আমার সাথে, ওনাদের খাওয়া টাওয়া শুরু কইরা, এরপর রক্ত, প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা, ওইগুলো আমার আব্বু ঋণ কইরা প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করছে। আমার আব্বু একজন কৃষক, গরিব মানুষ, 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচা করছে। ওইগুলো থাকা কোনোভাবে কোনো কিছুভাবে কোনো অনুদান বা কোনো আর্থিক সহায়তা কোনো কিছু পাই নাই এই পর্যন্ত। এবং আমাদেরকে রিলিজ দিয়ে দিচ্ছে আপনার 1 তারিখে, আর শেখ হাসিনা পদত্যাগ করছে 5 তারিখে। 5 তারিখে পরে অনেকেই অনেক আর্থিক সহায়তা পাইছে, অনেকেই দান তুন করছে, সবাই পাইছে, কিন্তু 5 তারিখে আগে আমাদের রিলিজ দেওয়ার কারণে আমরা কোনো কিছু পাই নাই। আর তখন ছিল ভাই একটা সিচুয়েশন অন্যরকম, আমরা আসছিলাম ভয়ে, কোনো রকম করে বাঁচতে পারলে হইতো। আমরা কি বা শুধু খালি অ্যাম্বুলেন্স করে বাড়িতে এসে বসছি। এই যে হসপিটাল থেকে আমি এর থেকে হৃদরোগ থেকে গেছি হলো বাংলাদেশ মেডিকেলে, বাংলাদেশ মেডিকেল থেকে আবার হৃদরোগ, হৃদরোগ থেকে আবার হলো পঙ্গুতে, পঙ্গু থেকে আবার হৃদরোগে, এরকম করতে করতে প্রত্যেকবারেই 5,000 6,000 করে অ্যাম্বুলেন্স ভাড়া গেছে। এখান থেকে এখানে আপনার যে জায়গায় রিক্সা ভাড়া লাগে 20 টাকা, এখান থেকে রাত্রেবেলা যাইতে আমাদের 5-6 হাজার টাকা এই অ্যাম্বুলেন্স ভাড়া নিছে। ছিল বৃষ্টি, আবার সিচুয়েশন অন্যরকম, যে আপনার গুলি গেছি, যদি ভালো করে না নেয়, যদি নেয় না তাহলে আমাদেরকে নিয়ে কই বের হবে। আমার আব্বু আম্মু কি এত ঢাকা চোখ চিনে না ঠিকভাবে, তো কি চিনবে, তো আর কি ওনাদেরকে বাধ্য হয়ে আর কি সবগুলো দিতে হয়েছে। এতগুলো টাকা খরচা করছে, এই পর্যন্ত কোনো আর্থিক সহায়তা কোনো কিছু পাই না সরকার থেকে বা সরকারের বিভাগ থেকে হোক। হ্যাঁ, এখন চিকিৎসা চলতেছে। এখন সহযোগিতা বলতে ব্রাকে আমি আছি, ব্রাকে থেকে আর কি পা দিবে বলছিল, হ্যাঁ পা দিবে ওনারা ওইখান থেকে আর কি মানে টাকা খাওয়া ওনারা ফ্রি দিচ্ছে ওখান থেকে। এখন বর্তমানে সব দিক দিয়ে সবাই সহযোগিতা পাচ্ছে, কিন্তু আগে আমরা যারা আমরা 17 জুলাই 18 জুলাই 20 জুলাই যারা আহত হয়েছি বা যারা নিহত হয়েছে, তারা কোনো সহযোগিতা পায় না আমার যেটা মনে হচ্ছে। আর সরকারের কাছে যারা আমি আবেদন করতেছি, ডক্টর ইউনূস ফাউন্ডেশন যেটা বলছিল করবে, ওইটা থেকে আমি যারা অনুভব করতে পারতেছি যে আমাদের ভবিষ্যতের জন্য কি করতেছে, ওই ফাউন্ডেশনে টাকা না আসতে পারে 2 দিন পরে, এখন না হয় সবাই মনে আসে দেখে ওইখানে টাকা দিবে। তো এই যেমন কয়দিন আগে গেল বন্যায়, আমাদের পিছিয়ে যে আমরা যে যুদ্ধ করলাম, এই যে আমাদের পা গেছে, অনেক ভাইয়েরা আমাদের মরছে, অনেক ভাইয়েরা হসপিটালে ভর্তি আছে, ওনাদের বিষয়ে মানে সবাই ভুলে যাবে। তখন ওই ফাউন্ডেশন টাকা আসবে না, আমাদের বিষয়টা দেখা হবে না। তাই বলতেছিলাম যে আমাদের চিরস্থায়ীর জন্য কোনো কিছু যেন একটা করে সরকার থেকে, যেন চিরস্থায়ীর জন্য থাকে, যে কোনো সরকার হোক, সে মানে সেটা যেন থাকে, সেটা যেন কি না যায়। আর কারণ যে ফাউন্ডেশন তৈরি হইতেছে, এই যে এখন কয়দিন এগুলো বন্যা পিছনের কাহিনীগুলা সবাই ভুলে গেছিল পাই, কয়দিন পরে আবার একটা আসবে, তখন ওইটা মানে আমাদের কাহিনীর একবারে পুরো মুছে যাবে, যে জুলাই মাসে এত বড় একটা আন্দোলনে এত তো বাইরা শহীদ হয়েছে, এত তো বাইরা আহত হয়েছে, নিহত হয়েছে, ওদের কথা আসলে ভুলে যাবে। সেটার জন্য আবেদন হলো এটাই যে আমাদের যেন আর না বলে, আপনারা আমাদেরকে ভুলবেন না, আমাদেরকে মনে রাখবেন।